স্বাগত নিউজ 24 সকালের বিরতিহীন সংবাদে সাথে আছি আমি তানজিনা অন্ত। সয়াবিন তেল সহ নিত্য পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। কিছুটা স্বস্তি পেতে তারা ছুটছেন টিসিবি ট্রাকে। লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও অনেকে পাচ্ছে না কাঙ্ক্ষিত পণ্য। এজন্য ট্রাকে পণ্য বিক্রি বাড়ানোর জোর দাবি তুলেছেন ক্রেতারা। অবশ্য টিসিবির কর্মকর্তারা বলছেন পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে চেষ্টার কমতি নেই তাদের। সুলতান আহমেদের রিপোর্ট। সকাল গড়িয়ে দুপুর, তারপরও ভিড় কমেনি টিসিবির ন্যায্য মূল্যে ট্রাকের সামনে। এমন দৃশ্য শুধু একটি দুটি ট্রাকে নয়, রাজধানী সহ দেশের সব জায়গায় একই চিত্র এখন। বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দামে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে এখন ভরসার জায়গা টিসিবির ট্রাক। তেল পাইছি, চিনি পাইছি, পেস্ট পাইছি, ডাল পাইছি। বাজারের তুলনায় অনেক কমই, তবে কেউ পায় না, এইভাবেই তো চলবে। টিসিবি ট্রাকে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 100 টাকা লিটার, যা বাজারের চেয়ে প্রায় 60% কম। চিনি বিক্রি হচ্ছে 55 টাকা কেজি, যা বাজারের চেয়ে প্রায় 50% কম। আবার আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকায়, আর আমদানি করা মসুর ডাল 55 টাকা কেজি দরে। তবে ক্রেতারা বলছেন চাহিদার চেয়ে পণ্য সরবরাহ অনেকটাই কম। লাইনে দাঁড়াইলে কি মাল শেষ হয়ে যায়, সারাক্ষণ কি দেয়। 5 লিটার তেল দিলে তাহলে একটু সুবিধা হয়। 300 কেজি ডাল, 400 কেজি চিনি, 400 কেজি তেল না, তা দিয়ে হচ্ছে না, আর অনেক লোক বাকি থাকবে। টিসিবির কর্মকর্তারা অবশ্য বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করে অনেকেই তা বাজারে বিক্রি করে দিচ্ছেন। তাতে ক্ষতির মুখে পড়ছে দুপক্ষই। বেশ কয়েকটি স্পটে বেশ কিছু গ্রুপের সৃষ্টি হয়েছে, 20-25 জন করে পালা করে তারা গ্রুপ করে একই পরিবারে বিভিন্ন ব্যক্তি পণ্য সংগ্রহ করে নিয়ে সেটা বাজারে বা অন্য কোনোভাবে তারা বিক্রি করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই বিষয়ে একটু তৎপরতা অবলম্বন করে, আমার মনে হয় যে আমাদের কার্যক্রমটা আরো ভালোভাবে সফল হবে। তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন নিম্ন আয়ের মানুষকে বাঁচাতে ট্রাকে বিক্রির পরিসর বাড়ানোর বিকল্প নেই। পাশাপাশি সব শ্রেণীর মানুষকে বাঁচাতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছেন তারা। ভোগ্যপণ্য মূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য সাশ্রয়ী মূল্যে সরকারের পক্ষ থেকে যে মুক্ত বাজার বিপণন চলছে তাকে আরও বেশি নিয়মিত এবং ব্যাপক করতে হবে। এদিকে মঙ্গলবার আরও এক দফা বেড়েছে সয়াবিন তেলের দাম। লিটার প্রতি 7 টাকা বেড়ে এখন পাম অয়েল বিক্রি হচ্ছে 136 টাকায়, আর বোতলজাত তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 160 টাকায়। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন 12ই রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। 12 রবিউল আউয়ালকে অশেষ পুণ্যময় ও আশীর্বাদ ধন্য দিন হিসেবে বিবেচনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। দিনটিতে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন মহানবীর ওপর আলোচনা, মিলাদ, দোয়া মাহফিল ও জাশনে জুলুসের আয়োজন করেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদে মিলাদুন্নবীর চট্টগ্রামের আয়োজন জানাবেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে? আপনি দেখতেই পাচ্ছেন দেশের সবচেয়ে বড় ঈদে মিলাদুন্নবীর যে শোভাযাত্রা, জুলুস বলা হয়, তো চট্টগ্রাম থেকে প্রতি বছরই কিন্তু বের করা হয়। এবারও তার কোনো ব্যতিক্রম দেখছি না, কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন একটু আগে খানকা শরীফ থেকে, মুরাদপুরের খানকা শরীফ থেকে কিন্তু আসলে শোভাযাত্রাটি বের করা হয়েছে। এই শোভাযাত্রার যে নেতৃত্ব দিচ্ছে পাকিস্তান থেকে আগত সৈয়দ সাবির শাহ, তার নেতৃত্বে কিন্তু আসলে যে গতবারও আমরা দেখেছি এই জুলুস অনুষ্ঠিত হয়েছে, এবারে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। সাবির শাহর নেতৃত্বে কিন্তু জুলুসটি একটু আগে কিন্তু আসলে যে মুরাদপুর ঘুরে কিন্তু আমরা
এই জুলুসটি যাচ্ছে কিন্তু আসলে বিভিন্ন জায়গা পরে আবার সেই খানকা শরীফে এসে কিন্তু আসলে শেষ করার কথা রয়েছে। প্রতি বছরই আমরা দেখি কিন্তু করোনা কাল হওয়ার কারণেই কিন্তু আসলে এবার কিন্তু জুলুসটি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যেখানে যাওয়ার কথা রয়েছে সেভাবে কিন্তু আসলে যাবে না বলে আমরা জানতে পেরেছি। একটি নির্ধারিত ম্যাপ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। চট্টগ্রামের যে মুরাদপুর থেকে নিয়ে 2 নম্বর গেট ঘুরে কিন্তু আসলে আবার খানকা শরীফে এসে কিন্তু আসলে জুলুসটি শেষ করবে বলে আমরা জানতে পেরেছি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আসলে যে লাখ লাখ মুসলিম কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি যারা এখানে মুসলিমরা অপেক্ষা করছেন। আমি জানতে চাচ্ছি যে প্রতি বছরে চট্টগ্রামে যে ঐতিহাসিক যে জুলুস, এই জুলুস থেকে কিন্তু আসলে কি বার্তা দেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে? আসলে আজকে মুসলমানদের বড় একটা দিন, পবিত্র জশ্নের জুলুসে ঈদে মিলাদুন্নবীর একটাই উদ্দেশ্য আমাদের রসুলের আদর্শকে ধারণ করা এবং সমাজের বিভিন্ন অরাজকতা, এই যে সমাজে যে বিভিন্ন রকম ধর্মীয় যে হচ্ছে অরাজকতা হচ্ছে, আমাদের রসুলের আজকের জুলুসের মাধ্যমে আমরা বলতে চাই ধর্ম যে যেভাবেই পালন না করুক না কেন, আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ ছিল, উনি প্রত্যেক ধর্মের জাতিকে উনি মূল্যায়ন করতেন। বর্তমানে আমাদের দেশে যে ধর্ম নিয়ে এবছর আমরা দেখেছি অন্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে যে বিভিন্ন রকম অরাজকতা সৃষ্টি হচ্ছে, আমি আজকে জুলুসে ওনাদের উদ্দেশ্যে বলবো যারা অরাজকতা করছেন আমাদের রসুলের আদর্শকে ধারণ করুন। কারণ আমাদের রাসূল ছিলেন একজন মানবতাবাদী, উনি আজকে পৃথিবীতে এসেছেন এবং এই জুলুসটা চট্টগ্রামে প্রচলন হয়েছে 1974 সালে। আজকে যিনি এই জুলুসের সদারত করছেন সাবের শাহ হুজুর, ওনার পিতা হযরত সৈয়দ তৈয়ব শাহ হুজুর 1974 সালে বলুয়ারদিঘি খানকা শরীফ থেকে এই জুলুস চালু করেছেন এবং এই ধারাবাহিকতায় আজকে লক্ষ লক্ষ রসুল প্রেমী মানুষ আজকে জুলুসে শরীক হচ্ছেন। এবং আমাদের মেসেজ হচ্ছে আমরা কোনো ধর্মকে অবজ্ঞা করব না, প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করি এবং আমাদের রসুলের আদর্শকে আমরা মেনে চলার চেষ্টা করব। একটু জানতে চাচ্ছি যে প্রতি বছরের মতো এবারও জুলুস শুরু হয়েছে, কার নেতৃত্বে জুলুসটি হচ্ছে বলে মনে করছেন? আর এই জায়গা থেকে আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেছেন সমগ্র জাতির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ এবং এই দিন রসুলের আগমনের এই শুভ উপলক্ষে আমরা খুশি উদযাপন করি। সেটা শরীয়ত সম্মত পবিত্র কোরআনে পাকে সুস্পষ্ট আয়াতে করিমার দ্বারাই উল্লেখ রয়েছে। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও পীরে বাঙ্গাল হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ আপনি অবশ্যই তানজিদা বুঝতে পেরেছেন যে প্রতি বছরের মতো এবারও কিন্তু জুলুসটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম থেকে। কিন্তু এই জুলুসটি কিন্তু আসলে একটু আগে শুরু হওয়ার পরে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন লাখ লাখ মুসলিম কিন্তু সেই জুলুসে অংশগ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীও খুব একটা সতর্ক অবস্থানে আছে। এরপরেও কিন্তু আসলে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তানজিনের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান লক্ষ্মী পূজা আজ। শারদীয় দুর্গোৎসবের শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু সম্প্রদায় লক্ষ্মী পূজা উদযাপন করে থাকে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতি বাজার, সূত্রাপুর সহ দেশের বিভিন্ন স্থানে লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঢাকার বিভিন্ন জায়গায় হয়েছে বিক্ষোভ সমাবেশ, পদযাত্রা ও মানববন্ধন। কেউ কেউ এমন ঘটনায় মন্ত্রীদের পদত্যাগ দাবি করছেন, কেউ কেউ বলছেন এসব ঘটনা চলতে থাকলে প্রতিবাদ হবে আরও জোরে সোরে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। কুমিল্লা থেকে রংপুর, পিরোজপুর, এর মধ্যে আরও কয়েকটি জেলা। এক সপ্তাহের মধ্যে দেশের 12টিরও বেশি জেলায় পড়ল সনাতন ধর্মাবলম্বীদের ঘর, ভাঙল প্রতিমা, হলো হামলা, লুটপাট। কে বা কারা নাটের গুরু তার হদিস মেলেনি। সবার মত যে যার জায়গায় ঠিক আছে, কিন্তু যাদের বাড়ি পড়ল তাদের অনেকেই জানল না যে কি তাদের অপরাধ। তাদের অনেকেই ফেসবুক বোঝেন না বড় বড় লোকেদের বড় বড় বুলিও, কেবল বোঝেন তারা এখন নিঃস্ব।
মারপিট করছে, অত্যাচার, আমার ভাইয়েরাকে কাটছে, মারছে। আমাদের বুদ্ধি বংশী পড়াশোনা। এসব ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে হচ্ছে মানববন্ধন, বিক্ষোভ আর মিছিল মিটিং। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে পল্টন থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত পদযাত্রা করে সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতির মিছিল বের করে একদল তরুণ। যাদেরকে আপনারা সনাতন ধর্মাবলম্বী বলছেন, হিন্দু বলছেন, খ্রিস্টান বলছেন, এরা আমার ভাই। আমরা বলতে চাই ধর্ম পরের কথা, আমরা বাংলাদেশের নাগরিক এবং একজন নাগরিকের উপরও যদি কোনো ধরনের হামলার ঘটনা ঘটে আমরা তরুণ প্রজন্ম চুপ করে বসে থাকবো না। একই সময়ে শাহবাগে সাংস্কৃতিক কর্মী, লেখক, সাংবাদিক সহ সুশীল সমাজের অনেকেই এসব ঘটনার প্রতিবাদ জানান। সাম্প্রদায়িক হামলাগুলো করছে, এর কোনো বিচার হচ্ছে না। আমরা সরকারকে অত্যন্ত কঠোর অবস্থানে দেখতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হলে আজকে এমন অবস্থা হতো না। আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা নেওয়া দরকার, রাজনীতিবিদদের যে ভূমিকা নেওয়া দরকার, আমরা সবাই আমাদের কাজটা কি করছি? অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে দেখতে চান প্রতিবাদকারীরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। সব ধর্মের মানুষ এখানে সমান অধিকার পাবে। এজন্য ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, ৭৫-এর হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলেই ১৫ই আগস্টের খুনিদের প্রতি খালেদা জিয়ার পক্ষপাত। শাহলী জয়ের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন এবং শেখ রাসেল দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জীবনের স্বপ্ন ছিল সে আর্মি অফিসার হবে। প্রিয় হাসু আপার কণ্ঠে উঠে আসে ছোট ভাইয়ের নানান স্মৃতি। সে ছোট্ট শিশুটি জন্মের পর যাকে আমি করে তুলে নিয়েছিলাম, আমার হাত ধরেই কিন্তু রাসেল হাঁটা শেখে। শেখ হাসিনা বলেন, ৭৫-এর খুনিদের কোনো মানবতা ছিল না, তাদের উত্তরসূরিদের মধ্যেও নেই। ওই খুনিদের যখন আমি বিচার করলাম, তাদের বিরুদ্ধে ফাঁসির রায় হলো। এরপর ২০০১-এ যখন আমরা ক্ষমতা আসতে পারলাম না, খালেদা জিয়া কিন্তু সেই বিচার বন্ধ করে দিল। খুনি পাশা মারা গিয়েছিল, মৃত্যুর পর তাকে প্রমোশন দেওয়া হয়। খালেদা জিয়ার এই খুনিদের প্রতি তার এই যে পক্ষপাতিত্ব, এটার কারণটা কি? কারণটা খুব স্পষ্ট। কারণ খুনি মোস্তাকের সাথে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে এই খুনের সাথে জড়িত ছিল। এই রাসেলকে সর্বশেষে হত্যা করা হয়। বলা হয়েছিল ওই ছোট্টটুকুর জন্য বাঁচে না। প্রধানমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানেও সেই নির্দেশনা দেওয়া আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই কথাই বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কাজে সেই বাড়াবাড়ি যেন কেউ না করে, সেটাও আমরা চাই। প্রত্যেক শিশুর যেন মেধার বিকাশ হয়, রাসেলের মতো নির্মমতার শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই রাসেলের জন্য দোয়া করবেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রংপুরের পীরগঞ্জের হিন্দুপল্লীতে হামলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে একথা জানান। ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগ ও জাসদের প্রতিনিধিরাও। এদিন ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার মূল হোতাকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশে বিভাজন সৃষ্টি করছে। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আপনারা আগুন দিলেন, আপনারা মারলেন, আপনারা গুলি করলেন, আপনারা এবং নিরীহ মানুষগুলো হত্যা করলেন, আর আজকে আপনারা শান্তি মিছিল বের করছেন। লজ্জার ব্যাপার, আর কিছু হতে পারে না। এই আওয়ামী লীগ এটাই। আওয়ামী লীগকে আমরা জানি, আওয়ামী লীগকে যারা আমরা চিনি, এটাই আওয়ামী লীগ।
ইন্টারনেটে আপত্তিকর ছবি বা ভিডিও ছড়ানোর ঘটনা দেশে ক্রমেই বাড়ছে। এছাড়াও চলছে ধর্মীয় ও রাজনৈতিক বিদ্বেষমূলক প্রচারণা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলছে, এ ধরনের অভিযোগের ৭৫%ই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কেন্দ্রিক, যা পুরোপুরি নিয়ন্ত্রণ করার সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশের নেই। তবে এ বিষয়ে গঠিত কমিটির কাজ অনেকটাই এগিয়েছে বলে জানান আইটি বিশেষজ্ঞরা। বিদ্বেষপূর্ণ কিংবা আপত্তিকর ছবি বা ভিডিও বন্ধে সচেতনতা ও আইন প্রয়োগের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। এবার ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বিপুল পরিমাণ ঋণের বোঝা কমাতে কানাডার ধনী ব্যক্তিদের উপর কর বাড়ানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। এ পদক্ষেপ কানাডীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার কিছু প্রতিশ্রুত তহবিল সংগ্রহে সহায়তা করবে বলে জানিয়েছে রয়টার্স। গেল মাসে পুনর্নির্বাচনের আগে আগামী 5 বছরে 7,800 কোটি কানাডীয় ডলার নতুন ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতাসীন লিবারেল পার্টি, যার পরিমাণ দেশটির মোট জিডিপির প্রায় 4% সমান। সেই সাথে নতুন করারোপের মাধ্যমে 2,550 কোটি কানাডীয় ডলার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কর ফাঁকি, ধনী ব্যক্তি, বীমাকারী ও বড় ব্যাংকের ওপর এ করারোপ করা হবে। তিন দিন ধরে করোনা রোগী শনাক্তের দৈনিক হার 2% নিচে থাকলেও গত 24 ঘন্টায় তা আবারও বেড়েছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানায়। 24 ঘন্টা পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার 2.20%। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন 469 জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন 15,66,296 জন আর মারা গেলেন 27,785 জন। চব্বিশ ঘন্টায় বিশ্বজুড়ে পূর্ববর্তী দিনের চেয়ে করোনায় সংক্রমণ ও মৃত্যু আরও বেড়েছে। একদিনে প্রাণ হারিয়েছে 6,983 জন, আক্রান্ত হয়েছে 4,01,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 24,23,00,000 ছাড়ালো, আর 49,28,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ 65,118 জন আক্রান্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 1,461 জনের। রাশিয়ায় 1,015 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় যুক্তরাজ্য ও ভারতে যথাক্রমে 43,000 ও 14,000-এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। তুরস্কেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। এবার টি-20 বিশ্বকাপ আপডেট। সাকিব মুস্তাফিজের হাত ধরে টি-20 বিশ্বকাপের প্রথম পর্বে ওমানকে 26 রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দিয়ে 154 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 127 রানেই থামে স্বাগতিকরা। ফলে বিশ্বকাপের মূল পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখল টাইগাররা। ব্যাট হাতে 42 রানের পর বল হাতে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে জয়ের বিকল্প নেই, এমন সমীকরণের ম্যাচে ওমানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ। তবে তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে ব্যর্থ লিটন। 6 রানেই নিজের উইকেট বিলিয়ে দেন এই ওপেনার। তারই দেখানো পথে হাঁটেন 3-এ ব্যাট করতে নামা মেহেদী হাসান। 4 বল খেললেও স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেননি তিনি। আরেক ওপেনার নাইম শেখ ছিলেন আত্মবিশ্বাসী, সঙ্গে ব্যাট হাতে উজ্জ্বল সাকিব। দুজনে মিলে গড়লেন 92 রানের জুটি। নাইমের বেশ কয়েকটি ক্যাচ ছাড়ে ওমানের ফিল্ডাররা, আর ভাগ্যের ফেরে রান আউটের শিকার সাকিব। সাজঘরে যাবার আগে তার ব্যাট থেকে আসে 42 রান। উচ্চাভিলাষী ছিলেন নুরুল হাসান ও আফিফ। আগের ম্যাচের পুনরাবৃত্তি যেন দেখালো সোহানের ব্যাট। 3 রানে ক্যাচ দেন প্রায় একই জায়গায়। আফিফের ব্যাট পায় মোটে 1 রান। 3টি 4 আর 4টি ছক্কায় 64 রানের ইনিংস সাজান নাইম শেখ। তিনি প্যাভিলিয়নে ফেরার পর ব্যাট হাতে অনেকটাই অসহায় ছিল টাইগারদের ব্যাটিং লাইন আপ। ধুঁকতে থাকা মাহমুদুল্লাহ 17 রান করলেও 2 অঙ্কে পৌঁছাতে পারেননি মুশফিক ও সাইফুদ্দিন। শেষ বলে মুস্তাফিজ ফিরলে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 153 রান জমা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আকিব দ্রুত ফিরলেও দুর্দান্ত ব্যাট করেন আরেক ওপেনার জাতিন্দার সিং। প্রজাপতি মাকসুদরা উইকেট বিলিয়ে দিলেও টাইগার বোলারদের রীতিমতো শাসন করেই ব্যাট করতে থাকেন তিনি।
তবে সাকিবের বলে ক্যাচ দিয়ে 40 রানে জাতিনদার থামলে নিচতে থাকে ওমানের জয়ের আলো। উজ্জ্বল হয় টাইগারদের জয়ের সম্ভাবনাও। এরপর মুস্তাফিজ সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একে একে সাজঘরে ফেরেন সন্দীপ, আয়ান, নাসিম, কলিমুল্লাহ ও বাট। শেষ পর্যন্ত বিলালকে নিয়ে নাদিম 14 রানে অপরাজিত থাকলে নির্ধারিত ওভারে ওমানের স্কোর দাঁড়ায় 9 উইকেটে 127 রান। ফলে 26 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তৌহিদুল ইসলাম, নিউজ 24। শেষ করব চিত্রকর্ম প্রদর্শনীর খবর দিয়ে। ক্যানভাস জুড়ে গল্পটা একজন নারীর, গল্পটা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের। জীবন সংগ্রাম থেকে রাজপথ, নানা চড়াই উতরাই পেরিয়ে যিনি এগিয়ে চলেছেন নির্ভীক গতিতে। বলছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। তার 75তম জন্মদিনে 75 জন নারী শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে প্রদর্শনী। সুকন্যা আমিরের প্রতিবেদনে বিস্তারিত। মেধা, মনন, সাহস, পরিশ্রম সকল বিশেষণের বুনন ছাপিয়ে নিজস্ব ব্যক্তিত্বে উদ্ভাসিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নিখাদ দেশপ্রেম, দূরদর্শিতা, মানবিক গুণাবলী তাঁকে অধিষ্ঠিত করেছে বিশ্ব নেতৃত্বের আসনে। ত্যাগের আদর্শে গড়ে ওঠা এই ব্যক্তিত্বের নানান দিক উঠে এসেছে দেশের 75 জন নারী চিত্রশিল্পীর রং তুলির ক্যানভাসে। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে ছবিগুলো নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে বিশেষ প্রদর্শনী। নেত্রীর কাজগুলি আমরা দেখছি, সত্যি আমাদের ধন্য এই যে বাংলাদেশে জন্ম হয়ে। উনি নারীর ক্ষমতায়নে যেই অগ্রগতি ভূমিকা রেখেছেন, এটা আমার মনে হয় যে এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দদায়ক। প্রদর্শনীর পাশাপাশি রয়েছে নান্দনিক সাজে সজ্জিত একটি কর্নার, যেখানে রয়েছে তাঁকে নিয়ে লেখা বিভিন্ন বই। এ সকল বইয়ে রয়েছে ব্যক্তিত্বের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মময় জীবনের ইতিহাস। 75 জন নারী শিল্পীকে দিয়ে যে আর্ট ক্যাম্পটা আমরা করেছি, উদ্দীপনার সাথে সেই আর্ট ক্যাম্পে তারা 75টি ছবি এঁকেছেন। আমি মনে করি যে একজন মানুষের অবদানকে যদি চিরন্তন করতে হয়, তাহলে শিল্প, সাহিত্য, সংস্কৃতির দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নেই। জাতীয় চিত্রশালায় মাসব্যাপী প্রদর্শিত হবে শেখ হাসিনা বিশ্বজয়ী নন্দিত নেতা শীর্ষক প্রদর্শনীটি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।